সুপ্রিয় বন্ধুরা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব, ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের মধ্যে অবস্থান করছি এবং আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। বাংলাদেশের যে ভয়াবহতা, নৃশংসতা, এই নৃশংসতাকে এক সরকারের একটা স্থাবক শ্রেণী তারা কিন্তু এটাকে এন্ডোর্স করছে, তারা এটাকে গ্রহণ করেছে। কিন্তু আমি আজকে খুব ক্ষোভের সাথে এই দলের সদস্য পদ প্রত্যাখ্যান করছি। আমি আর সদস্য থাকতে চাই না। বাংলাদেশে যদি কোনো ফেরেস্তারও অত দেন, ও দেশ চালাইতে পারবো না। আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের হাজারো ভুল আছে, এটা অস্বীকার করার কিছুই নাই। তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যে আইছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে, যেই বাংলাদেশে শাসন করছে। সমন্বয়করা যে চাঁদাবাজ, এটা তো এখন প্রমাণিত সত্য, লুকাইবার কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, একটি দুঃখের সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে বলতে পারেন রীতিমতো। আর সেই দুঃখের সংবাদটি হচ্ছে আমাদের সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি মুশফিকুল ফজল আনসারী ভাই। তিনি ফেসবুক লাইভে এসে আবেগঘন বক্তব্য দিয়েছে। ক্ষোভ, হতাশা এবং দুঃখ প্রকাশ করে তিনি পদত্যাগের বার্তা দিয়েছে। কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুশফিকুল ফজল আনসারী ভাই? আমরা সেটা তার মুখ থেকে শুনব, তিনি কি বললেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই দেশ কখনো কি পরিবর্তন হবে না? আমরা কি কখনো শুধরাবো না? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না পারি আমরা দেখে আসি মুশফিকুল ফজল আনসারী ভাই কেন, কি কারণে ক্ষোভ প্রকাশ করলো, দুঃখ প্রকাশ করে কিসের জন্য তিনি পদত্যাগের বার্তা দিলেন। আমরা সেটা শুনবো তার মুখ থেকে, এবং অন্যদিকে আমরা আরও কয়েকজনের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা শোনার চেষ্টা করব। যে কথা উঠছে যে এখন সময় এসছে ডক্টর ইউনূসের সেভ এক্সিটের, তারা সেভ এক্সিট নেওয়ার জন্য পায়তারা করছে। আসলে কি তাই? ইউনূস সরকারও কি ব্যর্থ হলো তাহলে? চলুন আমরা দেখে আসি মুশফিকুল ফজল আনসারী ভাই কি বলল। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব, ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের মধ্যে অবস্থান করছি এবং আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। নিশ্চয়ই আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। আমি বাংলাদেশের যে ভয়াবহতা, যে নৃশংসতা, এই নৃশংসতাকে এক সরকারের একটা স্থাবক শ্রেণী তারা কিন্তু এটাকে এন্ডোর্স করছে, তারা এটাকে গ্রহণ করেছে এবং শেখ হাসিনাকে তারা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। অনেকে এর মধ্যে আছে সাংবাদিক শ্রেণী, যারা সরকারের মদতপুষ্ট যে সাংবাদিক শ্রেণী তারা। এবং আমরা দেখেছি যে এই হত্যাযজ্ঞ শুরুর পরপরই একদল সরকার সমর্থক স্থাবক শ্রেণীর সাংবাদিকরা সরকার প্রধানের কাছে ছুটে গিয়ে তারা শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। এও বলেছে যে তারা ছাত্রলীগকে তারা শক্তিশালী করতে বলেছে। এবং আমি যে একটি সংস্থা বা সাংবাদিক যে প্ল্যাটফর্ম জাতীয় প্রেস ক্লাবের, সেখানকার আমিও সদস্য, কিন্তু আমি আজকে খুব ক্ষোভের সাথে এই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ প্রত্যাখ্যান করছি। আমি এই প্রেস ক্লাবের আর সদস্য থাকতে চাই না। যেই প্রেস ক্লাবের একটা ভ্যানিটি ছিল, সবসময় তারা স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা কথা বলেছে। আমরা দেখে এসেছি, বিশেষ করে স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই প্রেস ক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। এই জাতীয় প্রতিষ্ঠানটিকে এই কিছু লোক তারা একটি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো বিহেভ করছে, পরিণত করেছে। আমি দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি পদে যিনি আসীন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তারা ফরিদা ইয়াসমিন গিয়ে বলছেন যে
এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আন্তর্জাতিক মিডিয়ায় যে সমস্ত খবরাখবর আসছে সেগুলির বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেওয়া, মনিটর করা, অবজার্ভ করার জোর দাবি জানাচ্ছেন। আর শ্যামল দত্ত তিনি সরকারের পাশে থাকার অঙ্গীকার করছেন। আবেদ খান অনেকেই সেখানে গিয়েছে, কিন্তু আমি ধর্তব্যের মধ্যে নিতে চাই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তাদের এই অবস্থান। তারা তো বরাবরই সরকার সমর্থক, কিন্তু আমার খেয়াল ছিল না যে এই প্রেস ক্লাবের আমি একজন সদস্য। আমি ভুলতে বসেছিলাম, কিন্তু পরে আমি দেখলাম যে না, তাদের তালিকা অনুসারে আমিও সদস্য প্রেস ক্লাবের। যদিও আমি অনেক আগেই তার সদস্য প্রাপ্তি ঘটেছে, অ্যাটলিস্ট শ্যামল দত্তের আগে সদস্য হওয়ার সুযোগ হয়েছে আমার প্রেস ক্লাবে, কিন্তু আমি এই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে পদত্যাগ করছি, প্রত্যাখ্যান করছি ঘৃণা ভরে যারা শাসক শ্রেণীর তল্পি বাহক হিসেবে কাজ করছে। এবং বিশেষ করে এই ছাত্রদেরকে যখন তাদের বুলেটের আঘাতে যখন তাদের বুক বিদীর্ণ হয়েছে, যখন রক্তাক্ত হয়েছে, তখনও তারা এই রক্তের উপর দাঁড়িয়ে তারা তাদের সুবিধার জন্য, তাদের ছেলেমেয়েরা কিন্তু বিদেশে পড়ে, এদের এই মোহ এবং এটি একটা সর্বোচ্চ সীমা তারা পৌঁছে গিয়েছে। তো এই যে তারা অনেকেই অঢেল সম্পত্তির মালিক, বিত্ত বৈভবের মালিক। সুতরাং সেই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমি আমার নাম প্রত্যাহার করে নিলাম এবং সেই প্রেস ক্লাব আমরা প্রতিষ্ঠিত করবো একদিন বাংলাদেশে যখন গণতন্ত্রের কথা বলবে, মানবাধিকারের পক্ষে থাকবে, মত প্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করবার জন্য যেই প্রেস ক্লাব এক সময় স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী সময় ভূমিকা রেখেছে, সেই প্রেস ক্লাব তার ভ্যানিটি যখন ফিরে আসবে তখন নিশ্চয়ই আমরা সেই প্রেস ক্লাবের সদস্য পদ হিসেবে সদস্য গর্ববোধ করবো। কিন্তু সেটি আর গর্বের জায়গা এখন আর নেই, একটি ঘৃণার জায়গায় পরিণত হয়েছে। সুতরাং সেই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমি আমার নামটি সরিয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই, আবার কথা হবে আপনাদের সাথে। বাংলাদেশে যদি কোনো ফেরেস্তারও অত দেন, ও দেশ চালাতে পারবে না। আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের হাজারো ভুল আছে, এটা অস্বীকার করার কিছুই নাই। তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যে আইছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে, যে এই বাংলাদেশ শাসন করছে। মেইন কথা হচ্ছে কি, বাংলাদেশে যদি কোনো ফেরেস্তারও অত দেন, ও দেশ চালাতে পারবে না। কেন পারবো না? আমার বাংলাদেশ হচ্ছে 116 গুণ বড় রাশিয়া। রাশিয়াতে মানুষ 14 কোটি আর বাংলাদেশে মানুষ 18 কোটি। আমার বাংলাদেশে সে 10 গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো, ওই রাষ্ট্রের মানুষ 33 লাখ, 1 কোটিও না। এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে, বালিশ ছাড়া ঘুম যায়। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের, ওইসব দেশে তো মানুষও নাই। এই দেশ তার এই দেশটা ছোট, মানুষ বেশি। এই দেশে যে এই রাষ্ট্র ক্ষমতা যাইবো তারই ভুল থাকবো, বুঝছেন? এখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে দীর্ঘদিন, তারও ভুল আছে, অস্বীকার করার কিছু নাই। তবে কিছু কাজ করছে যেটা মানুষের জনজীবনের হুকে রয়েছে। যেমন একটা মেট্রো রেল করছে না, এই মেট্রো রেলে সরি এখন মানুষ কী কয়, আরে আমি ইউরোপে আইছি, কি উন্নত জীবন, খুব ভালো লাগে। আবার একটা পথা সেতু করছে, আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে, ফেরির অফার, এখন দৌড়ে আয়া করে। উপকৃত হয়েছে না মানুষ? ঘরে ঘরে বিদ্যুৎ সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে। এখন কিছু দিক আছে সত্যি ভালো, যেটা আর প্রশংসা করাই লাগে, আসলে প্রশংসার দাবিদার। কারণ আওয়ামী লীগের নামে ধরেন একটা বদনাম মানুষের ওটাই যে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে। এখন বিশেষ করে ভাই, এই পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ বাঁচতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 বছর। কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র আছে, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাথা গরম, যে কোনো সময় ওয়ার্ল্ডে 3য় বিশ্বযুদ্ধ হইব। আর 3য় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। ধরেন 3য় বিশ্বযুদ্ধ হইলে, ধরেন যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর 1/3 তো নষ্ট হয়ে যাবে পৃথিবী। ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে এসে পড়ে, বাংলাদেশের মানুষ যাইবে এমন কোনো পথ আছে? আমাদের দক্ষিণে নাপ নদী আছে, যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র, ও আমার জায়গা দিব না। আবার আমার সব সাইডে আছে কি ভারত। এখন একটা বোম যদি আমার কোনো ভুলেও বাংলাদেশে পড়ে, আমরা যে কোনো জামাম এই জায়গা তো নাই, আসেনি না, এই জায়গা নাই। কারণ ভারত আমার পাশে, সব সাইডে ভারত, একটু সম্পর্ক থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ এটা ওভার কিছু মনে করে। আর এই যে প্যালেস্টাইন আজকে যদি আক্রমণ করে, প্যালেস্টাইনের পাশে ইয়েমেন আছে, সৌদি আরব আছে, আপনার আফগানিস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কাজাকিস্তান, যত মুসলিম দেশ আছে, ইরাক, সিরিয়া, হ্যাঁ, লেবানন, জর্ডান, সব দেশগুলা এই আপনার এই যে প্যালেস্টাইনের পাশে আছে, ওরা যাওয়ার একটা জায়গা আছে। কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বোম ফেলে যে যাইবো, এমন জায়গা আল্লাহর হুকুম নাই, কই যাইবো? ভারত যদি তার সীমানা বন্ধ করে যাওয়ার কোনো জায়গা আছে? আর বিশ্বযুদ্ধ হইবটা তো একদমই হাসা। তো এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন আমরা কি সম্পর্ক পাকিস্তানের লয় করুন? কারণ আমরা কোন কি পাকিস্তান আমাকে ভাই, তো ভাই হইলে 71 সালে আমাকে ভাই আসিল না? এরা কম মানুষ মারছে এই দেশও, তাহলে এটা কোন ধরনের ভাই? আমার যে এরা ওপেন খুললি করে মারতে পারে, এরা আমার ভাই হয় কেমনি? পাকিস্তানের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে একজন বৌদ্ধ একজন ইহুদি মারছে। অনেক দেশের রেকর্ড আছে তারা মুসলমান টুকু মারছে। তারপর হেয়ারা ভাই হয় কেমনি? আমার এটা বুঝেই ধরে না ভাই, আমরা তো নর্মাল কাতারের লোক, আমার এটা বুঝে আসে না, বাকি আপনারা জানেন। এখন কিছু লোক হেয়ারা বলে আমগো ভাই। এখন রাজনীতিতে ভুল নাই কার? বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে জামাত ইসলামের ভুল আছে না? এই দেশের মানুষ যে সময় 11 নম্বর সিগন্যালে ডুবে মরে, ওই সময় জামাত তো মানুষের এন্ট্রিতে গেছে, মানুষের বিরুদ্ধে গেছে না?
অথচ এরা হাদিস কোরআন সব জানে যে দেশের প্রয়োজনীয় মূল্যে সওয়াব, অথচ তারা কি এই বাংলাদেশের মানুষের ওভার করিয়া কোনো বিশেষ স্বার্থে পাকিস্তানের পক্ষ গেছে, তো তাকে বিশাল বড় একটা ভুল আছে না। তারপরে জামাত ইসলাম বড় একটা প্রোগ্রাম করলো সোহরাওয়ার্দী উদ্যানে, এত কোটি টাকা খরচ করে এত বড় একটা প্রোগ্রাম করলো, অথচ গজল গাইলো সব করলো কিন্তু জাতিসঙ্গীত গাইলো না। আমার মনে হয় এরা মুক্তিযুদ্ধের মানতেই রাজি না। জাতিসঙ্গীতটা গাইলে কি হইতো, ওই তো মাসের কথার তলে পড়তেন না। এই জন্য ভাই বলি কি, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ভুল আছে, আমি ঠান্ডা মাথা যদি চিন্তা করেন, মানে কেউই পরিপূর্ণ শুদ্ধ না। যেমন সব দলে ঠিক আছে মানসি ভুল আছে, কিন্তু আমাকে বিপ্লবের পরে যে এনসিপি দল গঠন হয়েছে তাকেও ভুল নাই, তারা একদমই নিষ্পাপ। কিন্তু আজ জনগণের জিজ্ঞান তো এনসিপি সম্পর্কে মানুষ বকা দিব, কারণ এনসিপি ভুল নাই। আপনি দেখেন না এনসিপি নেতা কি অবস্থা, এমন রাতারাতি যদি কেউ পরিবর্তন হয় মানুষ তো কইবে যে আপনি টেয়া পয়সা কই পাইছেন, কইব না। আমি রিক্সা চালে আমার অবস্থা এরকম আর পরিবর্তন হয় না। কিন্তু ভাই তোরা ওই যে একটা লোক ধরা খাইছে চান্দাবাজি করে, এর বাপও রিক্সা চালায়, তো 1 বছরের মধ্যে বিল্ডিং কেমনে করে আল্লাহ হেরেটিয়া দিতে, আল্লাহ আম করে তো করে কেউ দিতে পারে না, হেরিয়া তো ভালো জানে। তো এরকম চৌকের যায় মানে খুব তাড়াতাড়ি যদি আপনি চেঞ্জ হয়ে যান মানুষ ভুল ধরবো না। তারপর শুধু একজন নেতা নেই, সবাই তো এমন তখন ভুল নাই কার, কারণ আমি শুধু এক পক্ষের কথা কইলে আমার কি লাগবে, সবারই তো আমি এই দেশে ভুল আছে। এদেশে আসলে এই কোনো দলের নাম কম যাবে না যে এই দলরা ভুল আছে, সব দলেরই ভুল আছে। আর এই দেশে ভুল থাকবে, এই দেশে দেশ ছোট মানুষ বেশি, বুঝছে, এন ইয়া করার কিছু নাই। গত কয়েকদিন অনেস্টলি স্পিকিং আমি একটা মানুষকে খুব মিস করেছি। সেই মানুষটা হলেন এই সময়ের গত 1 বছরের আলোচিত ক্যারেক্টার, সমালোচিত, বিতর্কিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, সিনিয়র সচিব মর্যাদার শফিকুল ইসলাম। তাই আমি খুব মিস করেছি, কারণ এর আগের এই 2 সপ্তাহ আগে, মানে তিনি যখন মাইলস্টোন স্কুলে দলাটা খেলেন, সেখানে অবরুদ্ধ বলি বা মবের টেস্ট নিলেন, সেখানে যে মব জিনিসটা যে কি সেটা তিনি বুঝলেন। তারপর থেকে ভদ্রলোককে আর আগের মতো দেখছিলাম না, যে কথায় কথায় দেশ আমরা এইভাবে চালাচ্ছি, আমরা এই করছি, আমরা এই ভাবছি, মানে আমরা ইনস্ট্যান্টলি চেয়ারে বসে উনি গভর্নমেন্টের নীতি নির্ধারণী সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন। সেই লোকটাকে আমি প্রচন্ড মিস করেছি। আবারও শ্রদ্ধা করে জানাই সিনিয়র সাংবাদিক, আমার সিনিয়র, অবশ্যই আমরা স্বজাতির মানুষ সমস্ত কষ্ট বুঝি, কিন্তু এই যে দুর্ভাগ্য, সবসময় বলেছি এটা আমার দুর্ভাগ্য, আমার ব্যর্থতা। আমি দেশের 11টি প্রথম শ্রেণীর পত্রিকা এবং টেলিভিশনে কাজ করে ওনার দেখা পাইনি, ওনার নাম শুনিনি, ওনার রিপোর্ট পড়িনি। এটা আমার ব্যর্থতা যে দেশ বিদেশে এত কর্ম করলাম, দেশের এত দুর্যোগ সময়ে রাজনীতি, প্রাকৃতিক পরিবেশের কত বিপর্যয়, কত দুর্ঘটনা কভার করলাম, কিন্তু শফিক ভাইয়ের আমার দেখা মিলেনি। সেই লোকটিকে মিস করেছি। আজকে তিনি আবার উদয় হয়েছেন 31শে জুলাই 2025 এবং বলেছেন বাণীতে শফিকুল ইসলাম যে আগামী 4-5 দিন সরকারের জন্য খুব কঠিন সময়। তার মুখ দিয়ে বলেছে, দেখেন তারাই বলছে, আমরা গত 15-20 দিন যা বলছি মিল পান না। আমরা গত 15 দিন তো বলেছি, আমি বলেছি, আমাদের এখানে যারা আলোচনায় আসেন তারা বলেছেন যে এই জুলাইয়ের শেষ ভাগ এবং আগস্ট খুব ক্রুশিয়াল যাবে। গোপালগঞ্জের ঘটনার আগে থেকে আমরা বলছি, গোপালগঞ্জের ঘটনা যেদিন ঘটেছে তার 1 সপ্তাহ আগে থেকে আমরা বলছি যে সামথিং ইজ হ্যাপেনিং, কিছু একটা গড়বড় আছে। এবার শফিকুল ইসলাম এসে বললেন 4-5 দিন খুব খারাপ যাবে, তবে দেশের মানুষ যদি ঠিক থাকে, ঐক্য থাকে, তাহলে 1-2 জন রাস্তায় চিৎকার করে কিছু হবে না। খুবই ভালো বুঝেছেন, ভালো বলেছেন। আমরাও বলি দেশের মানুষ মিয়া বিবি রাজি তো কি আকারে কাজী আছে। ভাই আপনারা কি, আপনারা ঠিক আছেন? শফিকুল ইসলাম সাহেব তারা নিজেরা ঠিক আছেন? পত্রপত্রিকায় কি খবর আসছে? আচ্ছা, দেবপ্রিয় ভট্টাচার্য কাল কি বলেছেন আপনাদেরকে জানিয়েছি। তারপর সমস্ত পত্রপত্রিকায় নিউজ আসছে যে এখন আলোচনায় শুধু সেফ এক্সিট আসছে না, পত্রপত্রিকা আপনারা পড়েন। আচ্ছা, এই সরকার এক্সিট কি হবে? এই সরকার এখন নির্বাচন ডিক্লেয়ার করলে এখন তাতেই তার এক্সিট হয়ে যাবে। আমি যদি বলি যে সে এই যে বিপদে পড়ে সব রাজনৈতিক দলকে ডাকে না, ডাকলে পরে আবার ভুলে যায় রাজনৈতিক দলগুলো বলছে, সে এখন নির্বাচন ঘোষণা করলে সেইটাও তার সময় দীর্ঘায়িত করার জন্য করবে। আসলে কি নির্বাচন করার জন্য সে করবে কিনা ভুলে যায়, চেয়ারের মসনদের গরম, কোনো কিছু মাথা ঠিক রাখে না। ফলে তার সেফ এক্সিট কি হবে এক খোদা ছাড়া কেউ জানে না। আদতে কি সেফ এক্সিট পাবে? যেই কর্ম পাপের বোঝা বাড়িয়ে ফেলেছে এই গত 1 বছরে, এবং যেভাবে দেশে একটা প্রতিহিংসার রাজনীতি, একটা খুবই দুষ্ট রাজনীতি চালু করেছে, যেভাবে দেশকে অর্থনীতি, সামাজিক বন্ধন থেকে ছিন্ন ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে, এই গভর্নমেন্ট চাইলেই একটা সেফ এক্সিট হবে? সমস্ত পারদে দেখা যাচ্ছে পারদের পতন ঘটেছে, তার জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে। প্রতিবাদে আছে, আপনার বিবিসি খুলে দেখেন, সেখানেই আছে, সেখানে বিশ্লেষণে আছে যে তার প্রতি জনসমর্থন নিম্নগামী, নিচে চলে এসছে। তাহলে এই লোকের সেফ এক্সিট কি হবে? কোনো কিছুই কি বাংলাদেশের মানুষ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিয়েছে? শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত কি বলেছে? শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী শাসক কয়জন ছিল এই বাংলাদেশে? সামরিক শাসনও এইভাবে দেশে কন্ট্রোল রাখতে পারেনি। সে যেভাবে এই দেশে তার রাজনৈতিক দলগুলোর উপরে স্টিম রোলার চালিয়েছে, বিএনপি, জামাতে ইসলাম, এটা তো ভুগেছে, এতে কোনো সন্দেহ নেই, এটা কেউ অস্বীকার করবে না।
কিন্তু এক্সিটটা কি সে এক্সিট? হয় নিজের জীবন বাঁচিয়ে উড়াল দিয়ে চলে গেলাম, এটাই সেফ এক্সিট? কখন হতো না। হোসেন মোহাম্মদের সাথে এই দেশেই ছিল, জেল খেটেছে 5 বছর। বেগম খালেদা জিয়াও ক্ষমতা ছেড়ে দিয়ে এই দেশেই ছিল, শেখ হাসিনাও অতীতে ক্ষমতা ছেড়ে দিয়ে এই দেশেই ছিল। এবারের প্রেক্ষাপট ভিন্ন, গণ অভ্যুত্থানের মুখে তাকে তার এই দেশ থাকা নিরাপদ ছিল না। কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে ডক্টর ইউনূস কি যা যা সিদ্ধান্ত নিয়েছেন এই 1 বছরে, রাজনৈতিক গোলযোগ পাকিয়ে দেশের মানুষের মধ্যে বন্ধন ছিন্ন করে দিয়ে, অবিশ্বাসের বীজ বুনে দিয়ে, তার কি সেফ এক্সিট হবে? অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এই এক্সিট প্ল্যান শব্দটি বহুদিন আগে থেকে বলার চেষ্টা করেছে আমি, এবং যারাই সরকার পরিচালনা করছেন তাদের এক্সিট প্ল্যানটা কি সেটি সরকার পরিচালনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ। সিনিয়র সিটিজেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে তিনি বাংলাদেশে বেশ জনপ্রিয় ব্যক্তি, এবং শেখ হাসিনা সরকারের যে দুর্নীতির শ্বেতপত্র ডক্টর ইউনূসের হয়ে তিনি প্রকাশ করেছেন, গবেষণার কাজটা তারা করেছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনূসের খুব কাছের ঘনিষ্ঠজনদের একজন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি যখন এই কথা বলেন তখন এই আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় যে সরকার এই আলোচনাটা, এই বক্তব্যটা নেবে এবং সরকারের কানে গেছে কিংবা যাবে, ডক্টর ইউনূসের কানে যাবে কি সেটি হলো এক্সিট প্ল্যান। উনি বলেছেন অন্তর্বর্তী সরকারকে একটা এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে, তাদের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে। আমরা ধরেই নিতে পারি যে রাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ অংশীদার অংশীজন, তার মধ্যে সিভিল সোসাইটি কথা বলতে শুরু করেছে যে সরকারকে এখন বিদায়ের প্রস্তুতি নিতে হবে, গণমাধ্যম কথা বলতে শুরু করেছে সরকারকে বিদায়ের প্রস্তুতি নিতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি তো বরাবরই বলে এসেছে যে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করতে হবে, এবং সে বিষয়ে কালক্ষেপণ জাতির জন্য সুখকর হবে না। যারা ডক্টর ইউনূসের সরকারকে এবং এই বর্তমানের অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় রাখতে নানান রকম প্রচারণা কৌশল, নীতি এবং অনীতি অবলম্বন করেছিলেন, তাদের বেশ কিছুকাল আগেই মোহভঙ্গ হয়েছে, এবং তারা জানেন, বিশ্বাস করেন যে এখন পার্লামেন্টারি সিস্টেমে ঢুকতে হবে এবং নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার আসবে। সেই নির্বাচনটা পরিচালনা করা এই সরকার কতখানি ক্যাপাবল, যোগ্য, সেটা নিয়ে নানান সমালোচনা আছে। অনেক বিশ্লেষক, আমি নাম ধরেই বলি, যেমন ডাক্তার জাহেদ, তারপরে গোলাম মাওলা রনি এবং আরো অনেকেই আদৌ নির্বাচন হবে কিনা সেই প্রশ্নে একাধিক আলোচনা করেছেন। ব্যক্তিগতভাবে আমার কিছু আলোচনা দেখার সুযোগ হয়েছে, এবং এই দুইজন তো শুধু না, আরো অনেকেই বলেন যে সরকার আদৌ নির্বাচন দেবে না, নির্বাচনের পরিবেশ নাই দাবি করে তারা নির্বাচন প্রলম্বিত করবে, নানান রকম গড়িমসি করবে। আমি খেয়াল করবেন কিনা গত 6 মাসে একটিও আলোচনা করি নাই যেখানে আমি বলার চেষ্টা করেছি যে নির্বাচন হবে না কিংবা নির্বাচন নিয়ে সংশয় আছে। আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে, সংশয় তো থাকবেই। একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, পার্লামেন্টারি সিস্টেমের সরকারও যখন নির্বাচন ঘোষণা করে সেই নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয়ের দোলাচলের মধ্যে দিয়েই তো আমাদের গত 20 বছরের রাজনীতি কেটেছে। আর সেখানে এটি তো অন্তর্বর্তী সরকার, বিশেষায়িত সরকার, বিশেষ রাজনৈতিক পরিস্থিতির সরকার, তারা নির্বাচন কিভাবে দেবে, নির্বাচন হবে কিনা অনিশ্চয়তা থাকবেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণে কোনোভাবেই নির্বাচন নিয়ে শঙ্কাটা দেখি না। এই কারণে এর আগে আমি একাধিক আলোচনায় বলেছি, ইভেন অনেকের সাথে, নাজমুস সাকিবের সাথে একটি সাক্ষাৎকারে আমি বলেছি যে ডক্টর ইউনূস এবং তার সরকার যদি বাংলাদেশে নির্বাচন নিয়ে গড়িমসি করেন, নির্বাচন না দিতে চান, তাহলে বাংলাদেশের প্রচলিত রাজনীতি চর্চা, সেখানে তার যে $1 বিলিয়ন সাম্রাজ্য, সেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার মানুষ কর্মসংস্থান, তাদের ভবিষ্যৎ কি হবে? কেননা নিয়ম তো তিনি দেখিয়ে গিয়েছেন তার সরকারের আমলে কিভাবে মব তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্যান্ডালাইজ করতে হয়, কার্যকর করতে হয়, এগুলো তো তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। সুতরাং সামনে যারা আসবে, এমনকি এটাও বলার চেষ্টা করেছে খুব রূঢ় বাস্তবতা হলেও, যে বাংলাদেশে নির্বাচন হতেই হবে, এবং সেই নির্বাচনে যদি রক্তপাতের সংখ্যা থাকে সেই সংখ্যা মাথায় নিয়েও আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কেননা রক্তপাত যখন নিয়তি, তখন তাকে ফেস করাটাই রাজনীতি। রক্তপাতের ভয়ে আমি রাজনীতি করব না, আমি নির্বাচন প্রলম্বিত করে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখবো, সেই মতবাদের পক্ষে যোদ্ধা হিসেবে নিশ্চয়ই আমাকে পাননি, যে কারণে আমার বিরুদ্ধে আপনাদের এত ক্ষোভ, এত অনুযোগ। আমি যেটা বলছিলাম, এখন সেই কথা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলার সাথে সাথেই একটা ছুটির ঘন্টা মোটামুটি আজ করা যায়, কিংবা ধরে নিতে হবে যে সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবতে হবে, এবং খুবই কার্যকর ভাবেই ভাবতে হবে যে তারা কিভাবে এক্সিট করবে। এখন এক্সিট করবে মানে তো নির্বাচন দিয়ে চলে গেল, তাই তো? নতুন একটা সরকার আসবে, তো সেটা যদি সুখকর পন্থায় না হয়, তাহলে যারা বর্তমান দায়িত্বে তাদের কাজকর্মের স্ক্রুটিনাইজেশন হবে, পরিণতি অসুখকর হবে। সেক্ষেত্রে সুখকর এক্সিট প্ল্যানটা করার প্রেক্ষিতে কিংবা করতে গেলে কি কি করা দরকার সেটি ভাবতে হবে। সেই ভাবনাটার কথাই বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা তার বক্তব্য একবার শুনি। সেখানে তিনি সংস্কারের কথা বলেছেন যে এমন কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত হবে না, কিংবা সংস্কারের নাম করে এমন কোনো কিছু দিয়ে বর্তমান নির্বাচনমুখী জনগোষ্ঠীকে বঞ্চিত করা উচিত হবে না যেটা তাদের এক্সিট প্ল্যানকে প্রশ্নবিদ্ধ করে এবং শঙ্কার মধ্যে ফেলে। প্রত্যেকটি
প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার আপনারা লক্ষ্য করে দেখেন, তারা কিন্তু এর আগের যে তিনটে গেছে তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। আপনি লক্ষ্য করে দেখেন, যখন প্রথম এর আগেও যখন হয়েছে, এরশাদ সাহেব যখন এসছেন, এবং অথবা আপনি যদি জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছেন, তারপরে দেখেন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, পঞ্চম সংশোধনী বা অন্যান্য বিষয় এগুলিকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, আপনার পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে। এরশাদ সাহেব ওনার জাতীয় পার্টি দিয়ে দল বানিয়ে ওনার যে সমস্ত অষ্টম সংশোধনী পর্যন্ত অন্যান্য বিষয় ছিল, এটাকে উনি বৈধতা দিতে পেরেছেন। আপনি 1/11 সরকারের দিকে তাকিয়ে দেখেন, যেই সরকারটি এসছিল সেই সরকারটি মানে যেই পার্লামেন্টে হয়েছিল সেটা কিন্তু ওই ফখরুদ্দিন সাহেবের সরকারের অনুগমনে হয়েছিল, সেহেতু ওনাদের বৈধতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয়নি। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিশমন পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। তো দেবপ্রিয় ভট্টাচার্যের কথা খুবই পরিষ্কার, নিশ্চয়ই নতুন করে বুঝিয়ে বলা লাগবে না যে এমনকি 1/11 তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল, তাদের যেসব কর্মকাণ্ড পরবর্তী সরকার বৈধতা দিবে কিনা আপনারা সে খেয়াল করে দেখবেন যে 1/11 সরকারের কার্যক্রম নিয়ে পরবর্তীতে শেখ হাসিনা সরকার কোনো প্রহসনমূলক কিংবা একেবারে এটাকে কি বলে শত্রুতামূলক ব্যবস্থা নেয়নি, বরঞ্চ তাদের সবাই যেন নিরাপদে দেশে থাকতে পারে, কাজকর্ম চালাতে পারে, এইসব ব্যবস্থা তিনি করে গিয়েছেন। অনেকেই তিনি এমপি করে সংসদে নিয়ে এসেছেন, যেমন জেনারেল মাসুদকে তিনি সংসদে নিয়ে এসেছিলেন জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচিত করে। তো সেটি হলো এক্সিট প্ল্যান। তো এই সরকারের আমরা দেখেছি যে যারা সরকার পরিচালনা করছেন ওই দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা বাসনা থেকে, অথবা সংস্কারের জন্য যে চাপ সেটি তাদের নিয়োগকর্তা হিসেবে ছাত্রদের কথা তারা বলে থাকেন, তো তাদের পক্ষপাতিত্বের কারণে অনেক সময় রাজনৈতিক দলগুলোর সাথে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। আসার কথা হলো সেটি বাইরে থেকে মনে হলো ভিতরে অতটা নেই বলেই আমার বিশ্লেষণে মনে হয়, যেহেতু দুই শীর্ষ নেতা তারেক রহমান এবং ডক্টর ইউনূস বৈঠক করেছেন এবং এখনো তারা সহযোগিতার সম্পর্ক দেখাচ্ছেন। কিন্তু যেগুলো চাপিয়ে দেওয়ার অভিযোগ করছে বিএনপি, যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার দাবিদার দল হয়ে থাকে, তারা এটা এন্টারটেইন করবে কিনা, কিংবা বর্তমানে যেসব দুর্নীতির অভিযোগ হচ্ছে তারা তো তাদের দলের কর্মীদেরকে বহিষ্কার করছে, গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের অভ্যন্তরে যাদের দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতির বিষয় আছে, তাদের ব্যাপারে সরকার যদি নির্লিপ্ত থাকে এবং এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ যদি নির্বাচন প্রক্রিয়াকে বানচালের জন্য স্থানীয়ভাবে জাতীয়ভাবে মহিরুহ বাধা হয়ে দাঁড়ায়, তারা পরবর্তীতে সরকারের সে শত্রুতামূলক ভাব গ্রহণ করবেন কিনা, এইসব নানান বিষয় আছে এক্সিট প্ল্যান। আমার এই আলোচনার উদ্দেশ্য কোনো হুমকি দেওয়া না, কেবল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কথার সাথে সুর মিলিয়েই এই সরকারকে এক্সিট প্ল্যান সম্পর্কে ভাববে কিনা সেই বিষয়টা আলোকপাত করার উদ্দেশ্যে আলোচনা। আমি শেষ করব সংস্কার নিয়ে যেসব প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেগুলো এই এক্সিট প্ল্যানের জন্য কতখানি খারাপ কিংবা কতখানি ভালো সেটি নিয়ে একটু ধারণা দিয়ে, তবে তার আগে কি বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য সেটি আমরা একবার একটু শুনি। আমার পিসিমা একটা কথা শিখিয়েছেন, যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। সেহেতু ইউ বাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান চু, যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে। সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকম ভাবে নিষ্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন। সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে, অনেক সরকার পরের সরকার করবে, এইটার ভিতরে আপনাকে মেনে নিয়ে আগামীতে ধারাবাহিকতার ভিতরে থাকতে হবে। তো যেটা আমরা বুঝলাম সেটি হলো যে কতখানি খেয়ে গিলতে পারা যাবে, চাবানো যাবে, তার বেশি খাওয়াটা উচিত হবে না, নাহলে এটা চোখ হয়, এটা আটকে শ্বাসকষ্টে মারা যেতে পারে, কিংবা উগড়ে দেওয়া যেতে, উগড়ে দিলেও তো সেটি সুস্থ থাকে, কিন্তু যদি চোখ অর্থাৎ এটি আটকে যে ভিতরে শ্বাসকষ্টে মারা যায় তাহলে তো পুরো জিনিসটারই অর্থ থাকে না। তো একটা রাষ্ট্র কিভাবে চলবে, একটা রাজনৈতিক দল যারা 18 কোটি কিংবা 20 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসবে, তাদের পথ চলার জন্য যে প্রতিদিনের স্বাধীনতা, একটা বড় সংস্কার তো আমরা বলছি বারবার যে নির্বাচন 5 বছর পর হলে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, সাথে বিচার বিভাগ যেন ক্যাঙ্গারু কোর্ট না হয়, পুলিশ যেন দলীয় নির্দেশনা মেনে কাজ না করে, তিনটা বিষয় হলে বাংলাদেশের সংস্কার হয়ে যাবে এবং কেউ এটার ফ্যাসিবাদী ব্যবস্থা আর ফিরতে পারবে না, জনগণের কাছে যেতে হবে 5 বছর পর। তো সেই জায়গাগুলোতে আমরা মোটামুটি মৌলিক একমত এবং অগ্রগতি দেখেছি। বাদ বাকি যে সমস্যা আছে, পিআর, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এনসিসি তো আলোচনার মধ্যেই নেই এখন, এইসব বিষয়গুলো পেরিফেরিয়াল বিষয়, এগুলোতে আটকে রেখে সংস্কার যদি চাপিয়ে দেওয়া হয়, কি এমন হবে যদি বিএনপি বলবে যে না ঠিক আছে আমরা সব মেনে নিলাম, কিন্তু পালন করলো না। মূল জিনিস হচ্ছে এক্সিকিউশন, যারা এইটা
পালন করবে। এখন এক্সিকিউশন যদি কেউ না করতে পারে, খামোখা লোক সন্তুষ্টির জন্য তো কথা বলা, কথা দেওয়ার রাজনীতি তো করা উচিত না। সম্ভবত সেই জায়গা থেকেই বিএনপি অনড় অবস্থানে আছে। আমরা বিএনপিকে তাদের অনড় অবস্থানের কারণে অনেক ক্ষেত্রেই সংস্কার বিরোধী একটা তকমা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটাও তো ভাবতে হবে যারা সংস্কারের এইসব বিভিন্ন প্রস্তাব মেনে নিচ্ছেন তাদের কারোরই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো ক্যাপাসিটি নেই, এবং তারা যাবে না। যারা যাবে তারা দৃশ্যমান যে কাজগুলো করতে পারবে তার বাইরে অনেক কিছু চাপিয়ে দেওয়াটা ওই যে চোখ করার মতো হবে কিনা, রাষ্ট্র থমকে যাবে কিনা, কিংবা সেটি একটি বিশেষ গোষ্ঠী দল চাওয়ার প্রেক্ষিতে হওয়ার পরে এটি যদি করা হয় ঐক্যমতের নামে, তাহলে আবার এক্সিট প্ল্যানে ঝামেলা হবে কিনা, এই সমস্ত কিছু ভাবনার জন্য সময় এসেছে বলেই দেবপ্রিয় ভট্টাচার্য তার অতীত অভিজ্ঞতা, বয়সের অভিজ্ঞতা থেকেই বয়ানটা দিয়েছেন, যেটি আমি এর আগে বেশ কিছু আলোচনায় বলার চেষ্টা করছি যে এক্সিট প্ল্যান ইম্পর্টেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য। শেখ হাসিনার সামনে কোনো এক্সিট প্ল্যান ছিল না বলে তাকে পালাতে হয়েছে। আগামীতে যারা সরকার পরিচালনা করবে তাদেরও এক্সিট প্ল্যান নিয়েই ভাবতে হবে যেন না পালাতে হয়। আসসালামু আলাইকুম। সমন্বয়ক রাজা চাঁদাবাজ, এটা তো এখন প্রমাণিত সত্য, লুকাইবার কোনো উপায় নাই। ভাইরাল তো এই মাল তো নোয়াখাইলা মাল, আমার দেশের মাল, রিয়াদ হোলাইগা, বাপ রে বাপ, নাম্বার 1 জারগা জারগা হোলা ভাই। এতে পুলিশরা পর্যন্ত চাকমা দিয়ে দিছে। কি করছে শুনবেন? পুলিশরা যা বলছে যে শাম্মী আক্তার নামে যে একজন আওয়ামী লীগের নেত্রী আছে, উনার বাসায় আওয়ামী লীগের বড় বড় নেতারা লুকায় গেছে। এটা বইলা পুলিশকে নিয়ে ওই বাড়িতে ঢুকছে। পরে পুলিশ খুঁজা টুজা দেখে যে না, কেউ নাই, পুলিশ চলে গেছে, ওরাও চলে গেছে। এর কিছুক্ষণ পর আবার গেছে। দেখছেন আমাদের কথায় গুলশান থানা চলে, পুলিশ চলে, পুরা ঢাকা শহরের সমস্ত পুলিশ আমরা হাতের মুঠায়। আমরা কিন্তু জানি আপনি আপনার বউরে কোথায় লুকায় রাখছেন, এটা বাইর করে দেন, নাহলে এটা নিয়ে কিন্তু অনেক ঘাটাঘাটি হবে, আপনাকেও জেলের ভাত খাইতে হবে। এরকম ভয় ভীতি দেখাইছে। আর ওই লোকও দেখছে ঠিকই, তার মানে এদের ক্ষমতা আছে, এদের টেলিফোনে পুলিশ চলে আসে। এই ভয়ের কারণে ওই যে 10 লাখ টাকা দিছে, পরে ওই যে 40 আনতে গিয়া, বাকি 40 আনতে গিয়া ধরা খাইছে। এখন দেখেন ওই যে পুলিশ গেল ওইখানে, তারপরে যা যে চাঁদাবাজি করলো, এখন যদি আপনি 2 4 মিলে আনেন, এখন যদি কেউ এসে বলে এই পুলিশও এই চাঁদার সাথে ভাগিদার, বলতে পারে ভাই, তাই না? পুলিশ ওই বাড়িতে গেছিল, পুলিশ চলে যাওয়ার পর তারা যা চাঁদাবাজি করছে, আর যে চাঁদা দিচ্ছে ও কি দেখতেছে যে পুলিশ তাদের সঙ্গে জড়িত, তাদের কথায় পুলিশ চলে আসে। আসলে কিন্তু পুলিশ জানতো না, পুলিশের সন্দেহ হয়েছে যে ঘটনা একটা কিছু আছে এখানে। ওই যে 10 লাখ টাকা নিছে ওইটা তাদের কানে গেছে, এরপরে ও পাইতে আসিল, যার জন্য ধরা পড়ছে। ধরা পড়ার পর আবার পুলিশের হুমকি দিছে, জানেন, ভয়াবহ হুমকি দিছে। তো আঙ্গুর ধরে রাখতে পারবেন না, পুরা বাংলাদেশ আঙ্গুর সঙ্গে আছে। ধমকি ধামকি মানে কি, পারলে থানায় আগুন লাগাই দিবে আর কি, এরকম ধমকিও দিচ্ছে। চিন্তা করেন কত ডেঞ্জারাস পোলা। এই পোলা কিন্তু ওই যে ওবায়দুল কাদের সাহেবের যে ভাই একটা আছে নোয়াখালী, ওনার সঙ্গে ঘোরাফেরা করতো। 5ই আগস্টে ইউটার্ন নিয়া আওয়ামী লীগের পিছনে লাগা গেছে, রাস্তাঘাটে ছিল, কিছু ছবি টবি তুলছে, এগুলা ব্যবহার করছে। আর জানেন তো সবাই সাথে ছবি তুলছে, এগুলা ব্যবহার করে এই কাজ করছে। আজকে 7 দিনের রিমাইন্ডে নিয়ে আসছে। এখন এই 7 দিনের রিমাইন্ডে ইচ্ছা মতো যা দেওয়ার তো দিবেই, দেওয়া উচিত, কিন্তু ঠান্ডা হবে কি? এরপরে কি চাঁদাবাজি থাইমা যাবে? একদম না, থামবে না, থামবে না। এই যে রিমাইন্ডের পরে জেলে যাবে, তো এই জেলে যাওয়া কিন্তু কিল গুতা খাইবো আওয়ামী লীগের পোলাপান দ্বারা। তারপরে আস্তে আস্তে বুঝছেন একটা সিস্টেম কইরা নিবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মতামতটা, ওপিনিয়নটা। মুশফিকুল ফজল আনসারী ভাই তিনি যে ডিসিশন নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত ডিসিশনকে নিয়ে আপনারা কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত, ওপিনিয়নটা জানাবেন। বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ থেকে পদত্যাগ করেছে আমাদের মুশফিকুল ফজল আনসারী ভাই। মুশফিকুল ফজল আনসারী ভাই বলছে দেশের মিডিয়াটা শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুশফিকুল ফজল আনসারী ভাইকে নিয়ে আপনারা 2-1টা কমেন্ট করে যাবেন। আনসারী ভাইয়ের কার্যক্রম বা কাজকর্ম আপনাদের কেমন লাগে? দালালদের সাথে না থাকার জন্য সাহসী ভূমিকা এবং সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। এখন সবাই দালাল হয়ে গেছে। সময়ের বর্তমান সাহসী সাংবাদিক থাকতে হলে একজনই রয়েছে, মুশফিকুল ফজল আনসারী ভাই। অনেকে তাকে হোম মিনিস্টারের পদও দেখতে চাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত, ওপিনিয়নটা, আপনারা কি বলতে চান।
মুশফিকুল ফজল আনসারীর এই যে বাংলাদেশ প্রেস ক্লাবের এই পদ থেকে তিনি যেই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটি আপনারা কি বলবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।